তো ছাত্রছাত্রীরা তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও উচ্চ মাধ্যমিকের ভূগোল নিয়ে A to Z এর সাজেশন তোমাদের জন্য আনার জন্য আজ ভিডিওতে তোমাদের ভূগোলের প্রশ্নপত্রের A to Z সাজেশন নিয়ে আলোচনা করব এবং কিভাবে ভূগোলে যদি পড়ো একদম 70-এ 70 উত্তর করে আসতে পারবে সেটাই বলবো। সেটা এমসিকিউ এসকিউ এর পার্ট হোক, বড় প্রশ্নের পার্ট হোক, কোন অধ্যায়গুলো যদি তোমরা পড়ো সেগুলো ভালো রেজাল্ট করতে পারবে সেটাও যেমন বলবো, অধ্যায় ভিত্তিক কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটাও তোমাদের কিন্তু বলে দেবো। তবে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি কথা আমি বারবার বলবো, সেটা হচ্ছে প্রথম যেটা তোমাদের ভূগোলে কিন্তু গোটা 7 নম্বরের বড় প্রশ্ন আসে না, 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 6 নম্বর 4 নম্বর এইরকম প্রশ্ন কিন্তু থাকে। যেহেতু এত রকমের প্যাটার্নের প্রশ্ন সেক্ষেত্রে প্রশ্ন একটু বেশি থাকবে, নাম্বার কম কিন্তু প্রশ্ন বেশি, এই জিনিসটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। কিন্তু তার সত্ত্বেও তোমাদের আমি বলে দেবো কোন অধ্যায় থেকে কীরকমভাবে পড়লে তোমরা অল্প পড়েও ভালো নম্বর করতে পারবে সেগুলো সমস্তটা বলে দেবো। তার পাশাপাশি এমসিকিউ এসকিউ কীভাবে পড়লে 35-এর 35টা করে আসতে পারবে সেটাও তোমাদের বলবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং তোমাদের এমসিকিউ এসকিউ বোর্ডের 10 বছরের প্রশ্নপত্রের সমাধান, তার পাশাপাশি নমুনা প্রশ্নপত্র, তার পাশাপাশি অধ্যায়ভিত্তিক কোন বড় প্রশ্নগুলো পড়লে একদম 70-এ 70 লিখে আসতে পারবে তা কিন্তু উত্তর সহ ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশনের ফার্স্ট কমেন্ট এবং ফার্স্ট কমেন্টে তোমাদের সেই লিঙ্কটা দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই দেখে নিও। এবং আগামী দিনগুলোতেও তোমাদের শুধু ভূগোল বলে কথা নয়, আর্টসের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, তার পাশাপাশি বাংলা ইংরেজির কম্পালসারি সাবজেক্টে সকল বিষয়ের এইরকম সাজেশন চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। তার পাশাপাশি তোমাদের জানাতে চাই তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক ফ্রি পিডিএফগুলো উত্তর সহ আপলোড করা হয়েছে, যার লিঙ্কগুলোও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অবশ্যই তোমরা নিরাশ হবে না, তোমরা সমস্তটাই ভালোভাবে করে আসতে পারবে এবং আগামী দিনগুলোতেও যাতে আমাদের চ্যানেল ফলো করে তোমরা আগামী দিনগুলোতেও সমস্ত নোটসের ফ্রি পিডিএফ পেয়ে যাও এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে সমস্ত কিছুর উত্তর করে আসতে পারো। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের দেওয়া কন্টেন্ট, আমাদের দেওয়া নোটস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না আগামী দিনে তোমাদের কোন নোটসের প্রয়োজন হবে। আসা যাক, আজকে আমাদের টার্গেটের ভিডিও হচ্ছে ভূগোল, যেখানে A to Z আমরা বিশ্লেষণ করব এবং 70-এ 70 পাওয়ার জন্য ভূগোলে কি কি করণীয় প্রথম থেকে শুরু করি। প্রথমে ভূগোলে তোমাদের কিন্তু প্রথমে বলে দিই তোমাদের যে ছোট প্রশ্ন 35টা থাকে, তার মধ্যে 21টা এমসিকিউ থাকে। 21টা এমসিকিউতে কোনো অথবা থাকে না, 21টা এমসিকিউ দেওয়া থাকবে, 21টার 21ই উত্তর করতে হবে। তার পাশাপাশি 14টা তোমাদের এসকিউ দেওয়া থাকে, যার মধ্যে 7টা প্রশ্ন এমন পাবে তোমরা যাতে অথবা থাকবে আর বাকি 7টা প্রশ্নে কোনো অথবা থাকবে না। এইভাবে তোমাদের কিন্তু 14টা এসকিউ এর উত্তর করতে হবে আর তার মধ্যে 5টা 7 নম্বরের বড় প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, যার মধ্যে 3টি বড় প্রশ্ন এমন আসবে যেগুলোতে অথবা থাকবে, বাকি 2টো প্রশ্নে কোনো অথবা থাকবে না, বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে। এটা হলো তোমাদের একটা সার্বিক দিক। এবার তোমাদের যদি ভূগোলের সিলেবাসটাকে ভাগ করা যায়, দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকেও 35 আসে, অর্থনৈতিক ভূগোল থেকেও 35 আসে। এবার জানা যাক যে কোন পার্টটা থেকে তোমাদের বেশি ছোট প্রশ্ন বা বেশি বড় প্রশ্ন আসে সেটা একটু তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে আসবো প্রাকৃতিক ভূগোল, যেখান থেকে তোমাদের 35 নম্বরের প্রশ্ন আসে, যেখান থেকে মোট তোমাদের এমসিকিউ 12টা আসে, এসকিউ 21টা আসে। তাহলে ছোট প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের বেশি আসছে, মোট 21 নম্বর, আর বড় প্রশ্ন 2টো 7 নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হয়, মোট 14। এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নের প্যাটার্নটা। এবার যদি একটু চ্যাপ্টার ওয়াইজের দিকে আসা যাক, কোন অধ্যায় থেকে কত কত নম্বর আসে। প্রথমেই আসি যে প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া, যেখান থেকে এমসিকিউ 2টো আসবে, এসকিউ 1টা আসবে। বড় প্রশ্নের ব্যাপারটা একটু পরে আসছি, কেন পরে আসছি সেটা বুঝতে পারবে। দ্বিতীয় অধ্যায় ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে এমসিকিউ 1টা আসে, এসকিউও 1টা আসে। তারপরে তোমাদের তৃতীয় অধ্যায় ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া, যেখান থেকে এমসিকিউ 1টা, এসকিউ 1টা। এই যে প্রথম 3টে অধ্যায় বললাম, এই 3টি অধ্যায় শুধুমাত্র এমসিকিউ এসকিউ এর জন্য নয়, বরং বড় কোশ্চেনের জন্য যখন আমি পরে সাজেশন বলবো, প্রশ্ন বলবো, এই 3টি অধ্যায় ভালোভাবে পড়বে, এখান থেকে বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে আসা যাক চতুর্থ অধ্যায় জল নির্গম প্রণালী, এখান থেকে এমসিকিউ 1টা আসে, এসকিউ 1টা। তারপরে পঞ্চম অধ্যায় মৃত্তিকা, এখান থেকে এমসিকিউ 2টো আসে, এসকিউ 1টা আসে।
আর এই যে 5টা অধ্যায় বললাম, এই 5টা অধ্যায় থেকে মোট 2টো বড় প্রশ্ন আসবে, যার মধ্যে একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। সেই বড় প্রশ্ন এরকম হতে পারে 2+2+3 বা 2+5 বা 3+4, এইরকমও হতে পারে। মনে হতেই পারে এইরকম প্যাটার্ন, হ্যাঁ এইরকমই প্যাটার্ন। তোমরা ভূগোল নিয়েছো, তোমরা জানো, ক্লাস 11এও পরীক্ষা দিয়েছো, তোমাদের 2, 3, 4, 5, 6 মিক্সড করে থাকে। সেক্ষেত্রে তোমাদের আমি বড় প্রশ্নের জন্য বলবো প্রথম 3টি অধ্যায়, অর্থাৎ ভৌমজল ভূমিরূপের প্রক্রিয়া, সেকেন্ড ভৌমজলের কার্য সংশ্লিষ্ট ভূমিরূপ, আর থার্ড ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া। এই 3টে অধ্যায় ভালোভাবে পড়লেই তোমাদের বড় প্রশ্ন তৈরি হয়ে যাবে এই প্রথম 5টা অধ্যায় থেকে যে বড় প্রশ্ন আসে সেখান থেকে। তারপরে আসবো তোমাদের 6ষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে এমসিকিউ 3টে আসে, এসএকিউ 2টো আসে। তারপরে 7ম অধ্যায় জীব বৈচিত্র্য, এখান থেকে এমসিকিউ একটা আসে, এসএকিউ একটা আসে। তারপরে 8ম অধ্যায় দুর্যোগী বিপর্যয়, এখান থেকে এমসিকিউ একটা আসবে, এসএকিউ একটা আসবে। এই যে 3টে অধ্যায় বললাম, 6ষ্ঠ, 7ম, 8ম অর্থাৎ বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, দুর্যোগ বিপর্যয়, এই 3টে অধ্যায় থেকে 2টি বড় প্রশ্ন আসবে অথবা থাকবে, যে কোনো একটি করতে হবে। তার মধ্যে আমি তোমাদের এখনই বলে দিচ্ছি 8ম অধ্যায় দুর্যোগ বিপর্যয়, এটা থেকে বড় প্রশ্ন না করলেও চলবে, এখান থেকে আসবে না। 6ষ্ঠ আর 7ম অর্থাৎ বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, এই দুটো অধ্যায় থেকে অবশ্যই বড় প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে পড়ো, এখান থেকে আসবে। এখানেও কিন্তু পার্ট মার্কিং থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5ও কিন্তু থাকতে পারে। তারপরে যদি আসা যাক তোমাদের হচ্ছে আঞ্চলিক ভূগোলের পোর্শন, যেখানে তোমাদের আমি বলে দিই এমসিকিউ 9টা আসবে আর এসএকিউ আসবে 5টা, আর বড় প্রশ্ন 7 নম্বরে 3টে আসবে। তো এমসিকিউ 9টা, এসএকিউ 5টা, মোট 14, আর 3টে 7 নম্বরে বড় প্রশ্ন 21, এই হচ্ছে মোট 35 এখান থেকে আসছে। যার মধ্যে আঞ্চলিক ভূগোলে তোমাদের প্রথম অধ্যায়, যেটা 9ম অধ্যায় বলা হয়, বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী ও প্রাথমিক অর্থনৈতিক কাজ, কৃষিকাজ, এখান থেকে এমসিকিউ 2টো আসবে, এসএকিউ একটা আসবে। আর একটা 7 নম্বরের বড় প্রশ্ন বাধ্যতামূলকভাবে কিন্তু আসবে। বাধ্যতামূলক মানে এখান থেকে অথবা আসতেও পারে, নাও আসতে পারে, একটি বড় প্রশ্ন কনফার্ম কিন্তু পাবেই। তারপরে আসা যাক 10ম অধ্যায় দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, শিল্প। এখান থেকে তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে যে এই 10ম অধ্যায় আর 11শ অধ্যায়, 2টো অধ্যায় তোমাদের বলবো, এই 2টো অধ্যায় থেকে কিন্তু একটি একটি করে বড় প্রশ্ন আসবে এবং তোমাদের উত্তর করতে হবে কিন্তু একটির। আবারও বলছি, 2টো অধ্যায় মিলিয়েই 2টো বড় প্রশ্ন আসবে। দেখা গেল শিল্প থেকে একটা 3 নম্বর প্রথম প্রশ্ন আসলো, এদিকে পরের চ্যাপ্টার থেকে 4 নম্বর আসলো, আর দেখা গেল পরের প্রশ্ন অথবা দিয়ে সেখান থেকে 2 নম্বর প্রশ্ন আসলো পরের অধ্যায় থেকে, আর শিল্প থেকে 5 নম্বর আসলো, এরকম কিন্তু মিক্সড করে আসবে। সেক্ষেত্রে 2টো অধ্যায় তোমাদের কিন্তু পড়তেই হবে। তো 10ম অধ্যায় দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ অর্থাৎ শিল্প, এখান থেকে এমসিকিউ 2টো আসছে, এসএকিউ একটা আসে। আর একাদশ অধ্যায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, এখান থেকে এমসিকিউ 2টো আসছে, একটি এসএকিউ আসছে। আর এই 2টো অধ্যায় মিলিয়ে মিক্সড আপ ভাবে মিলিয়ে মিশিয়ে তোমাদের 2টো বড় প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। তারপরে আসা যাক দ্বাদশ অধ্যায় জনসংখ্যা জনবসতি, আর 13 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক উন্নয়ন। এই 2টো অধ্যায় থেকেও বড় প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। যেখানে 12 নম্বর অধ্যায় থেকে 2টো এমসিকিউ, একটা এসএকিউ আসবে, আর 13 নম্বর অধ্যায় থেকে একটি এমসিকিউ, একটু এসএকিউ আসবে। এখান থেকেও কিন্তু বড় প্রশ্ন তোমাদের একটি আসছেই, যেটার উত্তর কিন্তু তোমাদের করতে হবে। তো এই ছিল ছাত্রছাত্রীরা সার্বিকভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আবারও তোমাদের বলছি, তোমাদের কিন্তু ভূগোলে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ, তার কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আসে। দেখা গেলো একটা বড় প্রশ্নের মধ্যে 2 নম্বর একটা অন্য অধ্যায় থেকে দিল, 3 নম্বর একটা অন্য অধ্যায় থেকে দিল, আবার একটা 2 নম্বর অন্য অধ্যায় থেকে দিল, এইভাবে কিন্তু প্রশ্ন হয়। যেহেতু এইভাবে প্রশ্ন হয়, সকল অধ্যায় পড়তে হবে এবং সকল এই ছোট ছোট জিনিসগুলোকে তোমাদের কিন্তু পড়তে হবে। এবার কোন প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে পড়তে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো, চলো একবার দেখে নাও। তো দেখো, একে একে ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলের একদম অধ্যায়ভিত্তিক প্রশ্ন যেরকম আসে, কত কত নম্বরে প্রশ্ন আসে সেটা অধ্যায়ভিত্তিক তোমাদের বলে দিই। প্রথমেই বলে দিই, প্রথম 5টা অধ্যায় অর্থাৎ মৃত্তিকা পর্যন্ত যা যা প্রশ্নগুলো দেখাবো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে 2টো বড় প্রশ্ন আসবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 2টি বড় প্রশ্ন কীরকম আসতে পারে, 2+5 আসতে পারে, 2+2+3 আসতে পারে, 1+6ও আসতে পারে। সেই জন্য এখানে বলা আছে মিলিয়ে মিশিয়ে। দেখা গেল প্রথম অধ্যায় থেকে একটি 5 আসলো আর চতুর্থ অধ্যায় থেকে একটি 2 আসলো, এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে প্রশ্ন আসবে। তবে আমি বলবো প্রথম 2টি অধ্যায়, অর্থাৎ প্রথম 2টি অধ্যায় বলা ভুল, প্রথম 3টি অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্ষয়চক্র অবধি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে একেবারে ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য, সংশ্লিষ্ট ভূমিরূপ, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো একেবারে তোমাদের বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, নগ্নিভবন বলতে কি বোঝায়, এটা 2 নম্বরে দেবে। আর কার্স্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, এটা
এটা 5-এ দেবে। এই যে 5-এর প্রশ্নটাই ঘুরিয়ে এভাবে দিতে পারে, কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপগুলির বিবরণ দাও। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, কার্স্ট অঞ্চলে সৃষ্ট সিঙ্কহোল, পোলজে এবং পাতন প্রস্তর কীভাবে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। বা এইভাবেও দিতে পারে, কার্স্ট অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। পরের প্রশ্ন, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। এটা কিন্তু 3-এ দেবে। তারপরে শুষ্ক চুনাপাথর অঞ্চলে নদীর কার্যে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এটা 4-এ দেবে। এই প্রশ্নটাই 4-এর প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারে, কার্স্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। পরের প্রশ্ন, আরোহণ অবরোহণ বলতে কি বোঝো? এটা 2-এর জন্য। আর তার সাথে কার্স্ট ভূমিরূপ পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু 5-এর জন্য। পরের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? এটা 2-এর জন্য। আর রিয়া ও ফিয়ার্ড উপকূলের মধ্যে 4টি প্রধান পার্থক্য লেখো। এটা 4-এও আসতে পারে, 3-এও আসতে পারে। পরের প্রশ্ন, অ্যাকুইফার ও অ্যাকুইকোড এর পার্থক্য নির্দেশ করো। এটা 2 অথবা 3-এ আসতে পারে। বা প্রশ্নটা এরকমও দিতে পারে, অ্যাকুইফার কি, সেটার মান কিন্তু হবে 2। পরের প্রশ্ন, গিজার কি? এটা 2 নম্বরের জন্য পড়তে হবে। তারপরে টম্বলো কাকে বলে? এটাও 2 নম্বরের জন্য পড়তে হবে। তারপর সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো। এটাও 2 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর গড়ে ওঠার 2টি কারণ লেখো। 2 নম্বরের জন্য পড়তে হবে। ভাদস স্তর কাকে বলে? 2 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, গঠনানুসারে প্রস্থবনের সচিত্র বর্ণনা করো। এটা 5 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী? এটা 4 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, ক্লিন্টস ও গ্রাইক কাকে বলে? এটা 2 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, ভৌমজলের উৎসগুলি কী কী? এটা 3 নম্বরের জন্য পড়তে হবে। এবং পরের প্রশ্ন, মানব জীবনে ভৌমজলের গুরুত্ব কী? এটা 3 নম্বরের জন্য পড়তে হবে। এই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলিয়ে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলি। তারপরে চলে যাব তৃতীয় অধ্যায়, ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। এখান থেকে এই প্রশ্নটি দেখো, নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝায়? 2 নম্বরের জন্য আসতে পারে। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। এটা 5 নম্বরের জন্য আসতে পারে। অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। পরের, মোনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য কী? 3 নম্বরের জন্য পড়তে হবে। পরের, নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নম্বরের জন্য করতে হবে। তারপর চতুর্থ অধ্যায় থেকে চিত্রসহ অর্থাৎ জল নির্গম প্রণালী, এখান থেকে প্রথম প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। 5 নম্বরের জন্য পড়তে হবে। প্রশ্নটি অথবা দিয়ে এভাবেও দিতে পারে, জল নির্গমন প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। 3 নম্বরের জন্য পড়তে হবে। পরের প্রশ্ন, অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কী বোঝো? 2 নম্বরের জন্য পড়তে হবে। নেক্সট, মৃত্তিকা, পঞ্চম অধ্যায়, মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর অথবা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, এলিভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরের জন্য। নেক্সট, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো বা আলোচনা করো। উত্তর হয়ে যাবে 3, মানে উত্তরের নাম্বার হয়ে যাবে 3। এরিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্য লেখো। 2 নম্বরের জন্য পড়তে হবে। পরের, মৃত্তিকা পরিলক্ষ্য কাকে বলে? 2 নম্বরের জন্য পড়তে হবে। নেক্সট, এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বরের জন্য করতে হবে। নেক্সট, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। 3 নম্বরের জন্য পড়তে হবে। তারপর রেগোলিথ কি? এটা 2 নম্বরের জন্য পড়তে হবে। তারপর মৃত্তিকা ক্ষয় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণের সম্মিলিত ফল ব্যাখ্যা করো। অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ, মনুষ্য সৃষ্টির কারণগুলো লিখতে হবে। তারপর মাটি সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। 5 নম্বরের জন্য পড়তে হবে। তারপর আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, অনাগলিক মাটির সংজ্ঞা দাও। সবকটি সংজ্ঞাই 2 করে, কিন্তু তোমাদের সামগ্রিকভাবে মনে হতেই পারে অন্যান্য বিষয়গুলোর চেয়ে প্রশ্ন এটা একটু বেশি, খুব স্বাভাবিক। দেখো, ভূগোলে যেহেতু গোটা 7 নম্বরের প্রশ্ন আসে না, সেটাকে ভেঙে ভেঙে আসে, 2 আসে, 3 আসে, 4 আসে, 5 আছে, 6 আছে। তার জন্য এতগুলো নাম্বারিং প্যাটার্ন বলেই একটু প্রশ্ন কিন্তু বেশি, তবে উত্তরগুলো কিন্তু ছোট ছোট। তারপরে চলে যাব তোমাদের নেক্সট 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় আর 8 নম্বর অধ্যায়। এই 3টে অধ্যায় মিলিয়ে 2টো বড় প্রশ্ন আসবে, অথবা থাকবে একটির উত্তর লিখতে হবে, যার মধ্যে দুর্যোগ বিপর্যয় অর্থাৎ 8ম অধ্যায়টা তোমরা না পড়লেও চলে, তবে বায়ুমণ্ডল জীববৈচিত্র্য মিলিয়ে একটি বড় প্রশ্ন আসবেই, অর্থাৎ 2টি আসবে, একটি লিখতে হবে। তো প্রথম বায়ুমণ্ডল থেকে প্রথম, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। 6 নম্বরের জন্য। নেক্সট, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝায়? 2 নম্বরের জন্য। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরের জন্য। নেক্সট, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 3 নম্বরের জন্য। নেক্সট, উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও। 3 নম্বরের জন্য। নেক্সট, এল নিনোর উৎপত্তি ব্যাখ্যা করো। 3 নম্বরের জন্য। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড আসবে গ্রিন, GREEN, সম্পূর্ণ স্মল লেটারে। নেক্সট,
মৌসুমি বায়ুর ওপর জেট বায়ু প্রবাহের প্রভাব লেখো 3 নম্বরের জন্য। নেক্সট মৌসুমি বায়ুর ওপর এল নিনোর প্রভাব বর্ণনা করো 5 নম্বরের জন্য। নেক্সট জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো 4 নম্বরের জন্য। নেক্সট জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা করো 5 নম্বরের জন্য। প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও দিতে পারে, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদের বা জেরোফাইট উদ্ভিদের সম্পর্কে আলোচনা করো। নেক্সট গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো 3 নম্বরের জন্য। চলে যাব সপ্তম অধ্যায় জীববৈচিত্র্যতে। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো 3 নম্বর। নেক্সট জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো 4 নম্বরের। নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি 3 নম্বরের জন্য। নেক্সট রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি 3 নম্বরের জন্য। নেক্সট ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন, উত্তর হয়ে যাবে 2 নম্বরের জন্য। নেক্সট আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে তুলনা করো 3 নম্বরের জন্য। নেক্সট ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো 3 নম্বরের জন্য করতে হবে। দুর্যোগ বিপর্যয় অষ্টম অধ্যায়, এখান থেকে বড় প্রশ্ন আসবে না, একটি 2 নম্বর দিয়ে রেখেছি, যে কোনো অধ্যায়ের সঙ্গে তোমাদের এটা জুড়ে দিতে পারে। হরপ্পাবান বলতে কি বোঝো। চলে যাব তারপরে অর্থনৈতিক ভূগোল, যেখান থেকে 3টে বড় প্রশ্নের উত্তর করতে হবে। বড় প্রশ্নের জন্য অর্থনৈতিক ভূগোলটা হচ্ছে মেন পার্ট। তো প্রথমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ কৃষিকাজ, এটা হচ্ছে নবম অধ্যায়। এখান থেকে মোট 2টি প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। প্রথম, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন 3 নম্বরের জন্য। নেক্সট নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন 3 নম্বর। নেক্সট শস্যাবর্তনের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো 2 নম্বরের জন্য। নেক্সট ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের কুফল আলোচনা করো। নেক্সট ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো। নেক্সট সবুজ বিপ্লবের প্রধান উপাদানগুলি কী কী 3 নম্বরের জন্য। নেক্সট আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের 2টি করে সুফল ও কুফল লেখো 4 নম্বর। নেক্সট শস্য প্রগাঢ়তা কীভাবে নির্ণয় করা হয় 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন, ভারতে নীল বিপ্লবের সুবিধা কী 3 নম্বরের জন্য। নেক্সট ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো 4 নম্বরের জন্য। নেক্সট শ্রীলঙ্কা নারিকেল উৎপাদনে অগ্রণী কেন 3 নম্বরের জন্য। নেক্সট দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী 3 নম্বরের জন্য। নেক্সট ভারতের নীল বিপ্লব বলতে কি বোঝো 2 নম্বরের জন্য। নেক্সট ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি 3 নম্বরের জন্য। নেক্সট ভারতে ডাল চাষের প্রধান সমস্যাগুলি কী কী 3 নম্বরের জন্য। নেক্সট শস্যাবর্তনের সংজ্ঞা দাও 2 নম্বরের জন্য। শস্য সমন্বয় বলতে কি বোঝো 2 নম্বরের জন্য। তারপরে 10 এবং 11 নম্বর অধ্যায় একসাথে তোমাদের এখানে প্রশ্ন দেবো। এই দুটো অধ্যায় মিলিয়েও 2টো বড় প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। অধ্যায়গুলি কী কী, 10ম অধ্যায়ের নাম হচ্ছে শিল্প, আর 11 অধ্যায়ের নাম তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। প্রথম, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন 3 নম্বরের জন্য করতে হবে। নেক্সট ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো 3 নম্বরের জন্য করতে হবে। নেক্সট ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন 3 নম্বরের জন্য পড়তে হবে। নেক্সট ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণসমূহ আলোচনা করো 3 নম্বরের জন্য করতে হবে। নেক্সট ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো 5 নম্বরের জন্য করতে হবে। নেক্সট রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো 3 নম্বরের জন্য করতে হবে। নেক্সট মালয়েশিয়া রবার শিল্পে উন্নত কেন 3 নম্বরের জন্য। নেক্সট কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন, ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো 5 নম্বরের জন্য। নেক্সট কানাডা কাগজ শিল্পে উন্নত কেন 2 নম্বরের জন্য। নেক্সট আইসোডাপেন কি 2 নম্বরের জন্য। নেক্সট ভারতের মোটর গাড়ি শিল্পে উন্নতির কারণ কি 3 নম্বরের জন্য। নেক্সট পেট্রোরসায়ন শিল্প বলতে কী বোঝো 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন, ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন 2 নম্বরের জন্য। নেক্সট কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো 3 নম্বরের জন্য। নেক্সট সোনালী চতুর্ভুজ কাকে বলে 2 নম্বরের জন্য। নেক্সট তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও 2 নম্বরের জন্য। আর তারপর হচ্ছে দ্রব্যসূচক কি 2 নম্বরের জন্য। তারপরে তোমাদের 12 এবং 13 নম্বর অধ্যায়টা একসঙ্গে বলবো। এখান থেকেও মোট 2টি প্রশ্ন আসবে, অথবা থাকবে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মধ্যে 12 নম্বর অধ্যায় হচ্ছে জনসংখ্যা ও জনবসতি, আর 13 নম্বর অধ্যায় হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন। প্রথম, জনবিস্ফোরণ কাকে বলে 2 নম্বরের জন্য করতে হবে। নেক্সট জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা দাও 3 নম্বরের জন্য। পরের ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো 5 নম্বরের জন্য। নেক্সট কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে 3 নম্বরের জন্য। নেক্সট জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো 2 নম্বরের জন্য। পরের ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও 2 নম্বরের জন্য। নেক্সট রৈখিক জনবসতি বলতে কী বোঝো 2 নম্বরের জন্য। নেক্সট কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও 5 নম্বরের জন্য। নেক্সট পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি লেখো 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো 3 নম্বরের জন্য। নেক্সট হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো 5 নম্বরের জন্য।
পরের প্রশ্ন ম্যাক্রো ও মাইক্রো অঞ্চল অর্থাৎ ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বরের জন্য। পরের প্রশ্ন বয়লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। 3 নম্বরের জন্য। লাস্ট প্রশ্ন কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো 3 ধরনের শহরের নাম উল্লেখ করো। তো এই ছিল সামগ্রিকভাবে তোমাদের ভূগোলের সাজেশন। আবারও বলছি, তোমাদের আকারে বড় লাগতে পারে, তার কারণ হচ্ছে যেহেতু ভূগোলে গোটা 7 নম্বরের প্রশ্ন কিন্তু দেয় না, ভেঙে ভেঙে সেটাকে 2 নম্বরের দিতে পারে, 3 নম্বরের দিতে পারে, 4 নম্বরের দিতে পারে, 5 নম্বর দিতে পারে, 6 নম্বর দিতে পারে। তাই যেহেতু প্রশ্নের প্যাটার্ন বেশি, তাই প্রশ্নগুলোও বেশি, কারণ এখানে 2, 3, 4, 5, 6 সমস্ত রকমের প্রশ্ন দিয়েছি। তবে তোমাদের এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে পড়তে হবে, কোন অধ্যায়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেই রকমভাবে পড়লে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি মনে হয় সন্দিহান হয়ে থাকো বা খুঁজতে থাকো বা যদি না পেয়ে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনের ফার্স্ট কমেন্ট এবং ফার্স্ট কমেন্টে উত্তরের লিঙ্কটা দিয়ে রাখলাম, সেখান থেকে সমস্ত উত্তরগুলো দেখে নিতে পারো। আর ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই এই সাজেশনের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি দেখিয়ে দিয়েছি, সেটা সম্পূর্ণ ছোটো হাতের সেখানে বসিয়ে দিয়ে তোমরা কিন্তু এই ভিডিওর ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ছাত্রছাত্রীরা আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।